নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকে বনের খবরের 10ম পর্ব। লেখক প্রমোদারঞ্জন রায়। আগের পর্বগুলি যারা শোনেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগের পর্বগুলো শুনে আসতে পারে। তাহলে চলুন শুরু করা যাক আজকের 10ম পর্ব। 1907 থেকে 1908 পূর্ববঙ্গ ও আসাম। আমাদের গোটা আপিসটাই ব্রহ্মদেশ থেকে চলে এসেছে। পূর্ববঙ্গ ও আসামের শ্রীহট্ট, কাছাড়া, ত্রিপুরা ইত্যাদি জরিপ করতে হবে। আমার উপর আবার দূরবীনের কাজের ভার পড়েছে। স্বাধীন ত্রিপুরা রাজ্য ও লুসাই পাহাড়ে কাজ করতে হবে। যেমন পথের কষ্ট বর্মায় ছিল, এখানেও তেমনি কষ্ট বা তার চেয়েও বেশি। সেসব কষ্ট সহ্য করেই সব জায়গায় কাজ করে এসেছি। হার মানতে হয়েছিল খালি ত্রিপুরার রাজার দেশে এক জায়গায়, বিজয় জঙ্গল। রাস্তা নামে আছে মাত্র, কাজের বেলা খুঁজে পাওয়া যায়। প্রায় নালায় নালায় পথ, সারাদিন জলে জলেই চলতে হয়। মাঝে মাঝে ছোট ছোট গ্রাম আছে, তাতে কুকিদের বাস। আমাকে লংতারাই যেতে হবে। সে বড় বিদঘুটে পাহাড়, তার দুপাশ দেওয়ালের মতো, শুধু সাদা, কালো আর লাল পাথর আর ঘোর বন। অনেক জায়গায় আবার শুধুই পাথর, গাছপালার নামগন্ধ নেই। এই পাহাড়ের উপর আমাকে যেতে হবে। সঙ্গে হাতি আছে, কিন্তু হাতি সেখানে চড়তে পারবে না। আমাদের সঙ্গে হাজারিবাগের খালাসি আছে, শুধু তাদের দিয়েও কুলোবে না। কাজেই দেখলাম যে আরো 15-20 জন লোক না হলে সে পাহাড়ে যাওয়া অসম্ভব। এখন মুশকিলের কথা এই যে, যদিও আশেপাশে 10-12 মাইলের মধ্যে গ্রাম আছে, সেখানকার কেউই লংতরাই যেতে রাজি নয়। বাপরে, সে যে তাদের দেবতা! সেখানে গেলে কি তারা আর কেউ বাঁচবে? যে যাবে সেই মরবে। তারা লংতরাইকে পুজো করে, তার গায়ে পা ঠাকালে কি আর রক্ষা আছে? গ্রামের চৌধুরীকে ডেকে কত বোঝালাম, কিন্তু তারও মনটা লংতরাইয়ের পাথরের মতোই শক্ত। কিছুতেই যেতে সম্মত হলো না। সে বললে, তোমাদের এক সাহেব আমাদের নিষেধ কাকুতি মিনতি না শুনে লংতরাই গিয়েছিল। মহারাজার হুকুম, কি করি, না গিয়ে উপায় ছিল না। আমরা শুয়োর, মুরগি, হাঁস ইত্যাদি দিয়ে লংতরাইকে তুষ্ট করে পাহাড়ে চড়লাম। সাহেব তার কিছুই করলো না, তার সাজাটাও তাকে পেতে হলো। সেই যে লংতরাই তাকে জ্বর দিয়ে দিলেন, আর সে ভালো হলো না কোনোদিন। কদিন পরেই মরে গেল। আর আমরা যাব না সেখানে। সেবার অনেক খরচ করিয়ে আমাদের লংতরাই ছেড়ে দিয়েছিল, এবার আর ছাড়বেন না। শেষ পর্যন্ত আমাকে বাধ্য হয়েই লংতরাই না গিয়েই ফিরতে হলো। এমন একটি লোক পেলাম না যে আমাদের শুধু পথ দেখিয়ে নিয়ে যায়। ত্রিপুরা রাজ্যে শিকারযুক্ত বেশ, পাখি, হরিণ, শুয়োর, আরো বড় বড় জানোয়ার, মায় গন্ডার, হাতি পর্যন্ত। শিকারের অবসর আমাদের নেই, তবে কাজের শেষে পেটের দায়ে যা কিছু রাস্তায় মিলে যায়। শিকারি পর্বতে কাজ করতে গিয়েছিলাম। কেন যে শিকারি নাম হয়েছে তার কেউ বলতে পারল না। এক জায়গায় অনেকগুলো বুনো ফলের গাছ। গ্রামের লোকেরা বলল, সকাল সন্ধ্যায় ওখানে জানোয়ার আসে, হরিণ, শুয়োর ফল খাবার লোভে। আগে গিয়ে চুপ করে বসে থাকলে একটা কিছু শিকার মিলবেই। গাছের উপর মাচা তৈরি করে রেখেছিলাম। আমি বললাম, মাচায় ওঠা হবে না, জুতো নিয়ে উঠতে পারবো না, পড়ে গেলে হাত পা ভাঙবে। হরিণের খোঁজে বাঘও আসে, তা আসুক। বিকেল 4টের সময় গিয়ে একটা ঝোপের মধ্যে একটা বড় গাছে পিঠ দিয়ে বসলাম, আমি আর একজন খালাসি। গ্রামের লোকটি জায়গা দেখিয়ে দিয়ে চলে গেল।
একটু বাদেই জানোয়ারের সাড়া পাওয়া যেতে লাগলো। ছোট হরিণে, যাকে বলে বার্কিং ডিয়ার, তার ডাক শুনতে পেলাম। বেশ কাছেই ডাক ছিল। একটু পরেই জানোয়ারের পায়ের টুট শব্দ একটু একটু কানে আসতে লাগলো। থেকে থেকে শুকনো পাতার উপর পায়ের শব্দ হচ্ছিল। তখনও বেশ আলো রয়েছে। আমি তো বন্দুক বাগিয়ে তৈরি। এই বের হলো আর কি। পর মুহূর্তেই আমি একেবারে আড়ষ্ট হয়ে গেলাম। ঝোপ থেকে বেরোলো আমারই এক খালাসি, শোধন। হতভাগা, তাঁবুতে মানা করে এলাম এদিকে যেন কেউ না আসে। তুই এখানে মরতে এলি কেন? लकड़ी ढूंढते ढूंढते चला आया हुजूर। ख्याल से उतर गया जो कि हुजूर यहाँ पर शिकार के लिए बैठे हैं। বলা বাহুল্য, সেদিন আর আমাকে দিয়ে শিকার করা হলো না। ভগবানকে ধন্যবাদ দিয়ে তাঁবুতে ফিরে এলাম। শোধন যাতে নাপিত, কিন্তু বুদ্ধি মোটেই নাপিতের মতো নয়। আর একবারও ওই শোধনের বুদ্ধির দৌড়ে হাতে শিকার ফসকে গিয়েছিল। সে কথা পরে বলছি। মহারাজার দেশে দূরবীনের কাজ শেষ করে আমরা লুসাই পাহাড়ে চলেছি। 650-700 বর্গমাইলের মধ্যে আর গ্রাম নেই, কোনো রাস্তাও নেই। সেই লুসাই পাহাড়ের সীমানায় আমাদের জন্য লুসাই পাহাড়ের প্রধান শহর আইজল থেকে লোক, রসদ ইত্যাদি আসবার কথা। ততদূর অবধি পৌঁছে দেবার জন্য মহারাজের লোক আমাদের সঙ্গে চলেছে। পথে একটি পাহাড়ে আমরা কাজ করব। এতে 4-5 দিন লাগবে। আমরা 8 দিনের খোরাক সঙ্গে নিয়েছি। লঙ্গাই নদীতে সীমানা। সেখানে পৌঁছবার আগে একটা উঁচু পাহাড় পার হতে হয়। তারই চূড়োতে আমাদের কাজ। পথ নেই, বুনো হাতির রাস্তা আছে। মাঝে মাঝে কাঠুরেদের আড্ডা আর রাস্তা পাওয়া যায়। তারা কখনো কখনো এই জঙ্গলে কাঠ কাটতে আসে। আমি যে পাহাড়টাতে কাজ করব সেটা মহারাজার লোকদের দেখিয়ে দিলাম। তারা অনেকক্ষণ ধরে পরামর্শ করে চলতে লাগলো। ভীষণ বন, আর পাহাড়ের পর পাহাড়, খালি পাহাড়ের পর পাহাড়, সরু সরু নালা, আর তার দুপাশে পাহাড়। একবার চড়ো, একবার নামো, আবার চড়ো, আবার নামো। সকাল থেকে সন্ধ্যা এই রকম করতে হয়। মাঝে মাঝে ভাঙা কুঁড়ে ঘর পাওয়া যায়, সেগুলো কাঠুরেদের আড্ডা। তার অনেকগুলোই বুনো হাতিতে ভেঙে ফেলেছে। বন এমনি ভয়ানক যে সূর্যের মুখ আর দেখা যায় না। কোন দিকে যে যাচ্ছি তাও সবসময় বুঝতে পারা যায় না। সেই জন্য মাঝে মাঝে বড় গাছে 150-200 ফুট উঁচু গাছও আছে। চড়ে দেখে নিতে হয় পাহাড়টা কোন দিকে। 3 দিনে সেই পাহাড়ে পৌঁছে আমরা তার উপর কাজে লেগে গেলাম। লোকজনদের বলে দিলাম, যেখানে জল পাবে সেইখানে পাহাড়ের উপর তাঁবু লাগাও, নালার ধারে তাঁবু লাগিও না যেন। সন্ধ্যার সময় ক্যাম্পে পৌঁছে দেখি ঠিক জানোয়ারের রাস্তার মাঝখানে তাঁবু খাটিয়েছে। রাত্রে যে কোনো জানোয়ারই আসুক না কেন, সে ওই পথে এসে একেবারে তাঁবুতে হাজির হবে। তখনই তাড়াহুড়ো করে তাঁবুর সামনে আর পিছনে পথের উপর প্রকাণ্ড 2 ধুনি জ্বালানো হলো। তারপর বাঁশ কেটে রাস্তা বন্ধ করে দিলাম। সে পথে জানোয়ার আসবার আর কোনো সুবিধাই রইল না। রাত্রে একটা প্রকাণ্ড বাঘ এসে অনেক চেষ্টা করেও সে পথে নামতে না পেরে সে কি তার রাগ আর গর্জন। আমি তাড়াতাড়ি বন্দুক নিয়ে তাঁবু থেকে বেরিয়ে পড়লাম, কিন্তু বাঘটাকে দেখতে পেলাম না। তার গর্জনের দিকে কানে তখনও তালা লাগছিল, আর মাটি সত্যি সত্যি কাঁপছিল। শেষটা আন্দাজে 3-4 বার বন্দুকের আওয়াজ করবা মাত্র বাঘটা সরে পড়ল। এদিকে খালাসি বেচারারা বাঘের ডাক শুনেই
দল শুদ্ধ ছুটে গিয়ে তাঁবুতে ঢুকেছে। 2-3 হাত উঁচু বাঁশের মাচা বেঁধে তার উপর তারা তাঁবু খাটিয়েছিল। এতগুলো লোক একসঙ্গে দৌড়ে তাঁবুতে ঢুকবা মাত্র বাঁশের মাচাটা ভেঙে হুড়মুড় করে সকলে চিৎপাত। তারপর সব হেসে গড়াগড়ি। এরপর আরো একদিন আমরা সেই জায়গায় ছিলাম, কিন্তু বাঘমশাই আর আসেননি। আগেই বলেছি যে 8 দিনের খাবার সঙ্গে নিয়ে আমরা লঙ্গাই নদীর দিকে চলেছি। সেখানে লুসাই পাহাড় থেকে আমাদের জন্য লোক আসবে, রসদও সঙ্গে আনবে। সেই লোকজন এসেছে কিনা দেখবার জন্য আমি লঙ্গাই নদীতে কয়েকজন লোক পাঠিয়ে দিলাম। পরদিন অন্য লোকজন সবাইকে সঙ্গে নিয়ে আমি নিজেও সেখানে গিয়ে উপস্থিত হলাম। গিয়ে দেখি লুসাই পাহাড়ের লোকদের কোনো খবর নেই। দেখেই তো আমার চক্ষু স্থির। আমার চাল ফুরিয়ে গেছে, সঙ্গে 20-22 জন লোক। এরা খাবে কি? খালাসিদের যার কাছে যেটুকু চাল ছিল তাড়াতাড়ি সব জড়ো করে এনে আমার নিজের তাঁবুতে রেখে দিলাম। 3-4 জন লোককে টাকা দিয়ে তক্ষুনি মহারাজার রাজ্যে চাল আনতে পাঠালাম। 2 জন খালাসিকে পাঠালাম নদীর ধারে ধারে নিচের দিকে নেমে গিয়ে লুসাই পাহাড়ের লোকদের খবর দিতে। বাকি সকলে সেখানেই থাকলাম। রোজ সকালে মাথাপিছু 3 বা 3.5 ছটাক চাল মেপে দিই। তারা তাই রেঁধে ফ্যান শুদ্ধ খায়। বেচারা খালাসিদের বড় কষ্ট। রোজ 1 সের চাল খাওয়া যাদের অভ্যাস, 3.5 ছটাকে তাদের কি হবে? বন্দুক নিয়ে বনে বনে ঘুরি, কিন্তু শিকার আর মেলে না। খালাসিরা এসে মিনতি করে বলতে লাগলো, যে চাল আছে আমাদের দিন, আমরা একবার পেট ভরে খাই, তারপর কপালে যা আছে তাই হবে। আমি অনেক বুঝিয়ে তাদের তাঁবুতে ফিরিয়ে দিলাম। পরদিন ভোরে উঠে লোকজন সঙ্গে নিয়ে আবার শিকারের খোঁজে বেরোলাম। কিন্তু কি আশ্চর্য, যখন কাজে বেরোই কত জানোয়ার দেখতে পাই, আর সেদিন কিছুই চোখে পড়ছে না, একটা পাখিও না। অনেকক্ষণ ঘুরে ঘুরে যখন নিরাশ হয়ে তাঁবুর দিকে ফিরে চলছি, তখন খুব বড় বড় 2টো হরিণ দেখতে পেলাম। হরিণ দুটো জানোয়ারের রাস্তা ধরে পাহাড় থেকে নামছিল। আমরা উপর থেকে দেখতে পেয়ে ঘুরে এসে পথের পাশে এক জায়গায় বুনো হলুদের গাছ ছিল, তার মধ্যে গুড়ি মেরে বসে রইলাম। তখনও হরিণ দুটো নিচে নামেনি। আমি তো বন্দুক ঘাড়ে তৈরি, আর খালাসিরা সেই জঙ্গলে সব মরার মতো শুয়ে পড়ল। হরিণ দুটো আস্তে আস্তে নামছে, আর মাঝে মাঝে দুটো একটা লতা পাতায় মুখ দিচ্ছে। দেখে ভাবছি আর একটু নেমে এলেই গুলি চালাবো, গাছেও হবে আর কোনো গাছের আড়ালও হবে না। মাত্র হাত 15 কুড়ি দূরে আছে, হঠাৎ পিছন থেকে শোধন চেঁচিয়ে উঠল, মারো হুজুর মারো! আর হরিণ তো একেবারে উধাও। হতভাগা, এ কি করলি? মেরা খেয়াল হুয়া যে হুজুর হরিণ দেখা নেই। ব্যাস, সকলে তাকে চেপে ধরল। এই মারে তো সেই মারে। বেচারাদের কপালে সেদিনও শিকার মিলল না। এমনি করে 3 দিন গেল। 4র্থ দিনে আমাদের সেই 3 জন খালাসি মহারাজার রাজ্য থেকে চাল নিয়ে এলো। খালাসিদের বেজায় ফুর্তি, এমনি পেট ভরে খেলো যে আর সেদিন কাজ করবার সাধ্য রইল না। আর সেই দিনই সন্ধেবেলায় অন্য 2 জন লোক আমাদের চাল ডাল শুদ্ধ সেই লুসাইদের নিয়ে ফিরে এলো। খাওয়ার কষ্টের কথায় মনে পড়ল, বোধা টিন্ডেল আর 10 জন লোককে পাঠিয়েছিলাম 2টো পাহাড়ে জঙ্গল কাটতে। একে তো ঘোর বন, তার উপর আবার বেজায় কুয়াশা। বেলা 10:30-11টার আগে সে কুয়াশা ছোটে না।
বেচারীরা রাস্তা ভুল করে ফেললো। প্রথম পাহাড়ের কাজ শেষ করে 8 দিনের দিন গিয়ে দ্বিতীয় পাহাড়ে পৌঁছলাম। মাত্র 3 দিনের খোরাক বাকি আছে, কাজ আরম্ভ হলো। বোধা হুঁশিয়ারের লোক সমস্ত চাল তার নিজের হেফাজতে রাখলো আর প্রত্যেক খালাসিকে মেপে রসদ দিতে আরম্ভ করলো। রসদ আছে মাত্র 3 দিনের, কাজ 5-7 দিনের কমে হবে না। আধশের হিসাবে চাল আর তাতে 2 মুঠো ডাল দিয়ে পাতলা সাবুর মতো খিচুড়ি রেঁধে খেতে লাগলো। 4 দিন পর 2জন লোক সঙ্গে নিয়ে বোধা পাহাড় থেকে নেমে ধলেশ্বরী নদীর কিনারায় এসে বসে রইল। আশা যদি কোনো লোকের সঙ্গে সাক্ষাৎ হয়। ধলেশ্বরীতে মাঝে মাঝে নৌকা যাতায়াত করে। 2 দিন কিছু খায়নি। দ্বিতীয় দিন বিকেলে আমার লোকদের সঙ্গে দেখা হলো। তারা 20-22 মাইল দূর থেকে চাল নিয়ে ফিরছিল। এরা 1 বস্তা চাল নিয়ে পরদিন আবার পাহাড়ে চড়ল। গিয়ে দেখে বাকি 8 জন লোক একেবারে চলৎশক্তি রহিত। 2 দিন তাদের সেই পাতলা খিচুড়িও জোটেনি। 2 দিন বসে তাদের খাইয়ে চাঙ্গা করে তুলে তবে কাজ শেষ করে ফিরে এলো। জিজ্ঞেস করায় বোধা উত্তর দিল, हाँ हुजूर, तकलीफ बहुत हुआ, लेकिन सरकार को काम करना ही है। 3 बरस सरकार को निमक खाया, आप बेईमानी कैसे करूं? বোধাকে যে উপযুক্ত রকম পুরস্কার দেওয়া হয়েছিল সে কথা বলা বাহুল্য। লুসাই পাহাড়ের যে জায়গায় আমার কাজ ছিল সে বড় ভয়ঙ্কর জায়গা। 650-700 বর্গমাইল জায়গা। তার মধ্যে একটা গ্রাম নেই, পথ নেই। সঙ্গে প্রায় 60 জন লোক, জিনিসপত্র, খোরাক ইত্যাদিও ঢের। সেসব বইবার জন্য 2টো হাতিও আছে। 10-12 জন লুসাই বন কেটে পথ করে আগে আগে চলে, তবে আর সবাই এগোতে পারে। অত করেও, অত মেহনতের পরেও একদিনে 4-5 মাইলের বেশি অগ্রসর হওয়া যায় না। সন্ধ্যার অন্ধকারে যখন তাঁবু পড়ে তখন কারো হাত পা যেন চলতে চায় না। তার উপর আবার পাহারা দিতে হয়। সে ঘোর বনে মানুষের নামগন্ধ নেই, শুধু জানোয়ারের কিলিবিলি। সন্ধ্যার পর পা ফেলতে গেলে মনে হয় এই বুঝি বাঘই মারালাম। বেলা 9টা-10টার আগে আর সূর্য দেখা যায় না। এক এক জায়গায় এমনি ঘন বন যে আকাশ দেখবার জো নেই। ঠিক মনে হয় যেন সন্ধ্যা হয়ে এসছে। আমি সকলের আগে আগে চলি। সঙ্গে একজন বুড়ো লুসাই থাকে। সে বড় শিকারী, তার পিছনে 2 জন খালাসি। তাদের মধ্যে শ্যামলালের হাতে আমার দূরবীন, বন্দুক আর টোটার থলে। অন্যজনের হাতে আমার খাবার আর জল। 3 জনের হাতেই এক একখানি দা। আমরা 4 জন গাছের দাগ কেটে অন্য সকলের 1/2 মাইল বা কিছু বেশি আগে আগে যাই। আর সেই দাগ দেখেই লুসাইকুলিরা বন কেটে পথ তৈরি করে, হাতি আর বাকি লোকদের নিয়ে আসে। রোজই এমনি করে চলতে হয়। একদিন 15-20 ফুট চড়া একটা বুনো হাতিদের রাস্তা পাওয়া গেল। লোকজনদের খুব মজা, বন কাটতে হচ্ছে না। চলতে চলতে এক জায়গায় দেখলাম পথের উপর প্রকাণ্ড গাছ পড়ে রয়েছে। দাঁড়িয়ে ভাবতে লাগলাম আমাদের হাতি দুটো এই গাছ ডিঙোবে কি করে। ভাবতে ভাবতে গাছটার উপর চড়তে আরম্ভ করলাম। আর অমনি আমার পায়ের নিচেই যেন একটা কি হুড়মুড় করে উঠল। জিজ্ঞেস করলাম, কেয়া হ্যাঁ রে শ্যামলাল? শ্যামলাল বলল, হনুমান হোগা হুজুর। বলতে না বলতে সেটা গাছপালা ভেঙে কামানের গোলার মতো বেরিয়ে এলো। গন্ডার এক নজর আমাদের দিকে দেখেই খোঁজ বলে দৌড় দিল। আমি পিছনের দিকে হাত বাড়িয়ে রয়েছি,
শ্যামলাল বন্দুক দেবে, কিন্তু কোথায় শ্যামলাল? সে ততক্ষণে প্রাণ বাঁচাবার জন্য সোজা পথ খুঁজছে। গাছ থেকে লাফিয়ে পড়ে শ্যামলালের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে টোটা ভরে গন্ডার মারতে ছুটলাম, কিন্তু ততক্ষণে গন্ডার কোথায় যে গা ঢাকা দিয়েছে আর তাকে খুঁজে পেলাম না। পরদিন খুব ভোরে উঠে চলতে আরম্ভ করেছি। আজকের পথ নালায় নালায়, সঙ্গে সেই বুড়ো লুসাই আর শ্যামলাল। ভোরবেলা নানা রকম শিকার পাওয়া যায়, সেই জন্য বন্দুক ভরে নিয়েই চলেছি। শিকার সামনে পড়ছে কিন্তু মারতে পারছি না, একে ঘোর বন, তাই কুয়াশা। শিকার দেখতে না দেখতে জঙ্গলে মিলিয়ে যায়। হাতি, গন্ডার, বাঘ, হরিণ সকলেরই তাজা পাঞ্জা দেখতে পাওয়া যাচ্ছে। পাখিরও অভাব নেই। গোটা 2 ফেজেন্ট মেরেছি। হাতির পথ ধরে নালাটাকে কখনো এপারে কখনো ওপার করতে করতে পাকুয়া নদীর দিকে চলেছি। আজ রাত্রে সেখানে ক্যাম্প করব। একটা শুকনো নালা সামনে পড়েছে, আমরা তার মধ্যে নামলাম। লুসাই বুড়ো আমার আগে আর শ্যামলাল পিছনে। শ্যামলাল তখনও নালার ভিতরে নামেনি। আমরা নালা পার হয়ে উপরে উঠতে যাব, এমন সময় আমাদের সামনে ভারী একটা জলকাটা তোলপাড়ের শব্দ হলো। নিশ্চয়ই বুঝতে পারলাম হাতি, গন্ডার বা বুনো মোষ হবে। কাদায় লুকিয়ে আয়েশ করছিল, আমাদের সাড়া পেয়ে ব্যস্ত হয়ে উঠেছে। আমরাও তার চেয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে 2 লাফে নালায় যে পাট থেকে নেমেছিলাম সেখানে উঠে ফিরে চেয়ে দেখলাম ব্যাপারখানা কি। ব্যাপার গুরুতর। বিশাল দেহ এক গন্ডার, জমদূতের দাদামশাইয়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুসফুস করছে। লাল দুটো চোখ মিটমিট করছে, কান দুটো পিছন দিকে হেলানো। আমার পকেটে 3টি মাত্র গুলিওয়ালা টোটা, মাঝে ফুট 15 চওড়া নালা, ওপারে গন্ডার। শ্যামলাল পালিয়েছে। লুসাইটি ক্রমাগত বলছে, মারো সাহেব, মারো। তার মুখে দাখানা, পা দুলে দিয়েছে গাছের গোড়ায়। বেগতিক দেখলেই বাঁদরের মতো চড়ে যাবে। আমি কি করব? সেই ছেলেবেলায় গাছে চড়তাম, এখন সে বিদ্যা একেবারেই ভুলে গেছি। তার উপর পায় বুট। কাজেই ধীরে ধীরে বন্দুকে গুলি ভরে প্রস্তুত হয়ে রইলাম। গন্ডার যদি নালা পার হয়ে এপারে আসতে চায় তবেই গুলি চালাবো, নইলে চালাবো না। লুসাই খালি বলছে, মারো, মারো। কিন্তু 3টি মাত্র গুলি সম্বল নিয়ে গন্ডার মারতে গিয়ে শেষে কি প্রাণটা হারাবো? যাই হোক, আমাকেও গুলি চালাতে হলো না, লুসাই বুড়োকেও গাছে চড়তে হলো না। গন্ডারটা মিনিট খানেক পাথরের মতো দাঁড়িয়ে থেকে একটা হুঙ্কার দিয়ে দৌড়ে পাহাড়ে উঠে গেল। তার সামনে যত বাঁশ পড়ল সমস্ত প্যাকাটির মতো পটপট করে ভেঙে গেল। তখন আমরাও আস্তে আস্তে চলতে লাগলাম। 1/2 মাইলও যায়নি, আবার সামনে ভীষণ হুড়োমুড়ি, তারপর মরমর করে বাঁশ ভাঙার শব্দ। তারপর কি ভীষণ গর্জন! সারা বন থরথর করে কেঁপে উঠল। এবার একটু বেকায়দা। লুসাই বুড়োর আশেপাশে গাছ নেই, কিসে চড়বে? শ্যামলাল হতভাগা ইতিমধ্যে এসে জুটেছে। টোটার থলে থেকে 8-10টা গুলি ভরা টোটা নিয়ে ইতিপূর্বেই পকেটে পুড়েছি। পথ ছেড়ে দিয়ে একটা ঝোপের মধ্যে বন্দুক হাতে দাঁড়ালাম। দাঁতওয়ালা হাতি, হয় পাগল, তা না হয় অন্য কোনো জানোয়ার দেখেছে। লুসাই বলল, বোধ হয় যে ঘন্টাটা ওর সামনে পড়েছে। হাতিটা কিন্তু আমাদের দিকে এলো না, 3-4টে ডাক দিয়ে
ধীরে ধীরে বাঁশ ভাঙতে ভাঙতে পাহাড়ে উঠল। আমরাও চলতে লাগলাম। আমরা পকুয়া নদীর কিনারায় পৌঁছলাম। নদীটা 70-80 হাত চওড়া হবে, তাতে 1 কোমর জল। নদীর ধারে হাতির পায়ের তাজা দাগ, একটার পিছনে একটা, তার পিছনে একটা, এমনি করে 1 পাল হাতি গেছে। পায়ের দাগ দেখে আমি বললাম 5-7টা হাতি হবে। লুসাই বুড়ো ভালো করে দেখে বলল, 40-45টার কম নয়। ঠিক দাগে দাগে পা ফেলে গেছে বলে বোঝা যাচ্ছে না। সারাদিন জলে জলে চলে আমার কাপড় চোপড় সব ভিজে গিয়েছে। আমি পাহাড়ে হেলান দিয়ে বসে জুতো মোজা খুলতে আরম্ভ করলাম। লুসাইকে বললাম, ওপারে গিয়ে তাঁবুর জায়গা দেখো। লুসাই ওপারে চলে গেল। শ্যামলালও বন্দুক তার সঙ্গে নিয়ে চলে গেল। আমি বসে বসে হুঁ করে চিৎকার করে পিছনের লোকদের ডাকতে লাগলাম। খাবারওয়ালা খালাসি তাদের সঙ্গে। আমার বেজায় খিদে পেয়েছে। বারদই হুঁ করে চেঁচিয়েছি। অমনি ঠিক আমার উপরে একটা পাহাড় থেকে একটা হাতি হুঁ বলে ডেকে উঠল। আর আমার ওখান থেকে 50-60 হাত দূরে আরো অনেক হাতি গুড়গুড় শব্দ করে জবাব দিতে লাগলো। আমি আবার চেঁচালাম, হাতিগুলো আবার ঠিক তেমনি করলো। আবার চেঁচালাম, আবার তাই হলো। একটা হাতি পাহাড়ের ওপর হুঁ করে, আর বাকিগুলো নালার কিনারা থেকে গুড়গুড় শব্দ করে আর নাকে ফোঁস ফোঁস আওয়াজ করে। এমন সময় আমার মাথার উপর থেকে মরমর করে বাঁশ ভাঙবার আওয়াজ হতে লাগলো। আর নদীর ওপার থেকে শ্যামলাল আর লুসাই বুড়ো ব্যস্ত হয়ে আমাকে ডাকতে লাগলো, চলে এসো, চলে এসো। 3-4টে হাতি আমার চিৎকার শুনে দেখতে আসছে এ কিরকম জানোয়ারের ডাক। আমার মাথা থেকে বোধ হয় 100-125 গজ উঁচু পর্যন্ত নেমে এসেছে। আমি তাড়াতাড়ি নদীর ওপারে গিয়ে শ্যামলালের হাত থেকে বন্দুক নিয়ে নদীর ধারে গিয়ে দাঁড়াল। শ্যামলাল আর লুসাই বুড়ো খুব হল্লা জুড়ে দিল। তাই শুনে হাতিগুলো আবার পাহাড়ের উপর উঠে গেল। তারপর অনেকক্ষণ নদীর ধারে দাঁড়িয়ে রইলাম। হাতি আর দেখতে পেলাম না, তবে ক্রমাগতই আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আর নদীর জল ঘোলাটে হয়ে উঠছিল। 4-4:30 সময় অন্য লোকজন এসে পৌঁছলো। নদীর ওপারে বন কেটে তাঁবু খাটানো হলো। খুব বড় বড় ধুনি আর পাহারার বন্দোবস্ত করা হলো। আগেই বলেছি আমার সঙ্গে 2টো হাতি ছিল। মাহুতরা রোজ তাদের চড়ে খাবার জন্য বনে ছেড়ে দেয়। সেদিন কিন্তু তাঁবুর কাছে বেঁধে রাখো। ছেড়ে দিলে বুনো হাতিতে এ দুটোকে ভুলিয়ে নিয়ে যাবে, নয়তো মেরে ফেলবে। লুসাইরা শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে রাখো। রাত্রে হাতি এলে ওই মশাল জেলে তার লম্বা বাঁশের বাঁট ঘুরিয়ে হাতি তাড়াবে। এমনি করে লুসাইরা তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায়। সে রাত্রে আর হাতির জ্বালায় ঘুম হয়নি। অন্ধকার হতেই হাতিগুলো আমাদের কাছে এলো। আর বোধহয় ধুনির আলোতে আমাদের হাতি দুটোকে দেখতে পেয়ে তাদের ভারী খটকা লাগলো। ও দুটো আবার ওখানে কি করছে? 5-7টা হাতি মিলে এপারে আসবার জন্য একবার নদীতে নামে। তারা নদীর মাঝামাঝি আসতে না আসতেই আমাদের হাতি দুটো ছটফট আর চিৎকার করতে আরম্ভ করে। অমনি আমাদের লোকরাও প্রাণপণে মশাল ঘুরিয়ে
বিকট চিৎকার করতে করতে ছুটে আসে, আর হাতিগুলো দৌড়ে আবার ওপারের বনে ঢোকে। সারাটা রাত এইভাবে কাটল। ভোরবেলা কতগুলো হাতি পূবের পাহাড়ে আর কতগুলো পশ্চিমের পাহাড়ে উঠে গেল। সকালে উঠে চা খেয়ে জিনিসপত্র বেঁধে আমরাও আবার পথ ধরলাম। সেই পূবের পাহাড়ে আমাদেরও যেতে হবে। রোজ যেমন যাই, আজও তেমন চলেছে। আমার পিছনে যথাক্রমে শ্যামলাল, খাবারওয়ালা আর আমার চাকর গঙ্গারাম। কিছু দূর গিয়েই একটা ঝিল পেলাম। তাদের জল নেই, কিন্তু খুব কাদা। আমরা বলা বলি করতে লাগলাম কোন দিক দিয়ে কেমন করে ঝিল পার হব। এমন সময় সেই ঝিলের মাঝখানে সর্বনের আড়াল থেকে উঠে একটা হাতি বাঁশবন ভেঙে সে যা হুড় করে ছুট দিল, পাহাড় পর্বত যেন সব একবারে ভেঙে পড়ল। যাই হোক, এতে আমাদের এই উপকার হলো যে কোন দিক দিয়ে যে ঝিল পার হতে হবে তার আমাদের বুঝতে বাকি রইল না। সেই হাতির পায়ের দাগ ধরে আমরাও ঝিল পার হয়ে গেলাম। তখন লুসাই বুড়ো জিজ্ঞেস করলো, কোন দিকে যাব? আমি বললাম, যেদিকে হাতি গেছে সেই দিকে। হাতির পায়ের দাগ দেখে আর বাঁশ ভাঙা দেখে আমরাও সেই দিকে চলতে লাগলো। খানিক দূর পাহাড়ে চড়ে বন্দুকটা আবার শ্যামলালের হাতে দিলাম। লুসাই বুড়ো আগে গিয়ে পাহাড়ের উপর পৌঁছল। পৌঁছই ডেকে বলল, মস্ত দেওয়াল, হাতির রাস্তা, কোন দিকে যাব? আমি বললাম, পূব দিকে যাও, উপরের দিকে। সে উপরের দিকে 50-60 হাত উঠেছে। আমিও ততক্ষণে এসে দেওয়ালে পৌঁছেছি। শ্যামলাল আমার 4-5 হাত পিছনে, গঙ্গারাম আর অন্য খালাসিটি আর একটু পিছনে। দেওয়াল ধরে উপরের দিকে হয়তো সবে 8-10 হাত গিয়েছি। এমন সময় সামনে ভয়ঙ্কর একটা গোলমাল। বাঁশ ভাঙার হুড়, জানোয়ারের গর্জন আর লুসাই বুড়োর চিৎকার। আমি হাঁকলাম, কে হুয়া রে? শ্যামলাল পিছন থেকে উত্তর দিল, গেন্ডা হোগা হুজুর। সামনের দিকে চেয়ে দেখি লুসাই বুড়ো ঊর্ধ্বশ্বাসে ছুটে নামছে, আর তার পিছনে প্রকাণ্ড একটা হাতি মুখ তুলে কামানের গোলার মতো আসছে। তাই দেখে আমি বন্দুক লাও বলে পিছনে হাত বাড়িয়েছি, কিন্তু বন্দুক আর আসে না। চেয়ে দেখি শ্যামলাল লম্বা দেবার ফিকির করছে। 2 লাফে তাকে ধরে 2 থাপ্পড় দিলাম। ভাগটা কাহা। তারপর বন্দুকটা কেড়ে নিয়ে উপরের দিকে ছুটলাম। বন্দুক হাতে মনে পড়ল তার এক নলে ছিটা আর একটা নলে মাত্র গুলি ভরা। ছুটছি আর টোটা বদলাবার চেষ্টা করছি। সহজে কি বদলানো যায়? তাড়াতাড়িতে 1 সেকেন্ডের কাজ 5 মিনিটেও হতে চায় না। যাই হোক, কোন রকমে ছিটা বদলে গুলি ভরলাম। এখনো দৌড়চ্ছি। আয় আবার উপরের দিকে, মাটির দিকে চোখ রেখে পাছে পড়ে যাই। গুলি ভরে সামনের দিকে চাইলাম। সর্বনাশ! লুসাই বুড়ো দাঁড়িয়ে রয়েছে, হাতে দাখানা ফেলে দিয়েছে। রাস্তার মাঝখানে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। হাতিটা তার কাছ থেকে 8-10 মাত্র দূরে। এই ধরলো বলে। সেখানে রাস্তায় 2টো মোড় ছিল। আমার চোখের সামনেই হাতির কপালটা। আর কথা নেই, বন্দুক তুলে কপালে গুম করে ছেড়ে দিলাম। হাতি কিন্তু তাতে থামলো না, 1 পা আরো চলে এসছে।
আর তার পাঁজর আমার সামনে। বন্দুক আমার তোলায় ছিল। গুরুম করে সেই পাঁজরে অন্য নলটি ছেড়ে দিলাম। এবার ওষুধ ধরল। আওয়াজও করা, আর হাতির যা চিৎকার! পাহাড় বন থরথর করে কাঁপতে লাগলো। আর সঙ্গে সঙ্গে হাতিটাও ঘুরে কয়েক পা ছুটে গিয়েই পিছনে কুঁড়ের ভিতর হুড় করে পড়ল। বার যা চিৎকার! আমি 2 গুলি মেরেই পথ ছেড়ে দিয়ে আরো 2টি গুলি ভরে নিয়েছি, আর হাতিটার পিছনে আরো একটা চালিয়েছি। কিন্তু সে গুলিটা বাঁশে আটকে গেল, হাতির গায়ে লাগলো না। বিপদ তো কেটে গেল। এখন চারিদিকে চেয়ে দেখতে লাগলাম। লুসাই বেচারা তখনও সেইখানেই কাঠ হয়ে দাঁড়িয়ে, আমার কাছ থেকে মোটে 6 ধাপ দূরে। আর হাতিটাকে যেখানে গুলি মেরেছিলাম সে জায়গাটা লুসাই বুড়োর কাছ থেকে মোটে 3 ধাপ হবে। আমার তো মনে হচ্ছিল হাতির সুরটা যেন ঠিক তার মাথার উপর ছিল। পিছনে চেয়ে দেখি 20-25 হাত দূরে দাঁড়িয়ে গঙ্গারাম, শ্যামলাল আর অন্য খালাসিটা ঠক ঠক করে কাঁপছে আর খালি বলছে, ওরে বাবা রে! তারা এগোয়ও না, পালায়ও না। গঙ্গারামের বেজায় দুর্দশা। ফুপিয়ে ফুপিয়ে খালি বলছে, বাবা রে বাবা, এটা বড় কপাল। হাতির কপালটাই শুধু তার চোখে পড়েছিল। আমি লুসাই বুড়োর কাছে গেলাম। বেচারা প্রাণের আশা ছেড়ে দিয়েছিল। আমি কাছে যাওয়া মাত্র আমার পা জড়িয়ে ধরল। মুখে কথা নেই। এখনো পর্যন্ত হাতির চিৎকারে বন জঙ্গল কাঁপছে, আর যেদিক দিয়ে সে গিয়েছিল সেদিকে খালি রক্ত আর রক্ত। আমরা হাতির কাছ থেকে লুসাই বুড়োকে বাঁচাতে ব্যস্ত আছি, আর ততক্ষণে অন্য লোকজন সকলে এসে হাজির। বন্দুকের আওয়াজ শুনে তারা খুব ফুর্তি করতে করতে আসছে। আজ খুব হরিণের মাংস খাওয়া যাবে। এসেই সামনে পেয়েছে শ্যামলাল, গঙ্গারাম আর খালাসি। তাদের মুখে খুব ভালো করেই শুনেছে ব্যাপারখানা কি। এখন আর কারো মুখে হাসি নেই। একজন লুসাই দোভাষী ছিল। সে কজন লুসাই কুলিকে সঙ্গে নিয়ে দেখতে গেল হাতির কি হলো। খালাসিরাও 2-4 জন তাদের সঙ্গে গেল। একটু দূরে গিয়েই তারা চেঁচামেচি লাগিয়েছে। দোভাষী আর 2 জন লুসাই ছুটে এসে বলল, চলো, হাতিটা যেন কুড়ুঙের ভিতর পড়ে আছে, আজ হাতির মাংস খাওয়া যাক। আমি কিছুতেই রাজি হলাম না। বললাম, বিপদ কেটে গেছে, লোকটার প্রাণ বেঁচেছে এই ঢের, আর হাতির মাংস খেয়ে কাজ নেই। তখন তারা আমার বন্দুকটা চাইল। তাও দিলাম না দেখে শুধু দা কুড়ুল নিয়ে চলে গেল। তারা কুড়ুলের ভেতর শুধু নেমে গেল। তারপর আবার চেঁচামেচি। তারপরেই আবার তারা ছুটে এসে হাজির। শিগগিরই এসো, শিগগিরই এসো, হাতির বাচ্চা! ছোট্ট একটা হাতির বাচ্চা, যে পথ দিয়ে হাতিটা কুড়ুলের মধ্যে নেমেছে সেই পথ দিয়ে নামছে। ওই হাতিটারই বাচ্চা। হাতিটা কুঁকি ছিল। বাচ্চাটার এক পায়ে চোট লেগেছে, বেচারি খোঁড়াচ্ছে। দোভাষী দৌড়ে গিয়ে তার সুঁড় ধরেছিল। ব্যস্ত হয়ে অন্য সকলকেও এসে ধরবার ডাক দিচ্ছিল, কিন্তু কেউ আর ভরসা করে এগোলো না। বাচ্চা হলে কি হবে, হাজার হোক হাতিরই তো বাচ্চা। সে ঢিপঠাপ করে দোভাষীকে ঢুঁ মারতে আরম্ভ করলো, আর ছোট ছোট পা দিয়ে লাথি। দোভাষী তাই থতমত খেয়ে ছুটে এসেছে আমাদের খবর দেওয়ার জন্য। ওই বাচ্চার খাতিরেই তার মা লুসাই বুড়োকে মারবার জন্য তাড়া করেছিল। সন্তানের মায়া। বাচ্চাটা চলতে পারেনি বলে সে তাকে নিয়ে পালের সঙ্গে যেতে পারেনি, পিছনে পড়েছিল। তারপর বুড়ো গিয়ে হঠাৎ তার সামনে পড়াতে বোধহয় বেচারি মনে হয়েছিল, ওই যা,
বুঝি আমার বাচ্চাকে ধরে নিতে এসেছে। লুসাই পাহাড়ে বাঘ মারবার একটা মজার ফন্দি দেখেছিলাম। বনের ভিতর বাঘ ভাল্লুক চলবার পথ আছে। কোন পথ দিয়ে বাঘরা বেশি যাতায়াত করে লুসাইরা আগে সেই খুঁজে নেয়। তারপর সেই পথের ধারে যেখানে পাহাড়ের গা খুব ঢালু, সেখানে কোদাল দিয়ে খুঁড়ে আরো বেশি খাড়া আর গভীর গর্ত করে রাখে। তারপর লম্বা লম্বা বাঁশের খোঁটা পুঁতে ওই গর্তের উপর রাস্তা বরাবর সমান করে বড় মাচা বাঁধে। তার উপর মাটি ফেলে ঘাস লতাপাতা বসিয়ে ঠিক পাহাড়ের গায়ে অন্য জমির সঙ্গে বেমালু মিলিয়ে দেয়। মাচার নিচে অবশ্য ফাঁকা থাকে, আর তার নিচে মাটিতে এই বড় বড় ভীষণ ধারালো বল্লম পোঁতা থাকে। সমস্তটাকে ডালপালা দিয়ে ঢেকে এমন সুন্দর করে রাখে যে হঠাৎ দেখে বোঝবার জো নেই যে এর ভিতর আবার এত কারসাজি আছে। তারপর মাচার উপর বেশ মোটাসোটা শুয়োরছানা বা কুকুর এমনভাবে বেঁধে রাখা হয় যে মাচার উপর না চড়ে তাকে ধরবার উপায় নেই। বাঘমশাই হেলতে দুলতে পথ দিয়ে আসেন আর দেখতে পান সামনেই ফলার প্রস্তুত। ব্যাস অমনি হালুম বলে দেলাফ আর হুড় করে মাচা ভেঙে একেবারে বল্লমের উপর পড়া। ফলা রইল মাথায় আর বল্লম বিঁধল পেটে। চেঁচানির চোটে আকাশ গেল ফেটে। তারপর যতই হাত পা ছড়ে আরো বল্লম গায়ে বিঁধতে থাকে। ঘন্টা কয়েকের মধ্যে সব শেষ। একে তো বৃষ্টি রাস্তা, দেওয়ালের মতো খাড়া পাহাড়, তাতে আবার বৃষ্টি পড়েছে। রোদের উপর যেন বিষ ফোঁড়া। আমি কাজে চলে গেছি। লোকদের বুঝিয়ে বলেছি একটা নদীতে পৌঁছে তাঁবু লাগাবে। 3টের সময় কাজ শেষ করে ফিরছি। ভীষণ জঙ্গল, মানুষের সমাগম নেই, খালি দলে দলে হাতি ফেরে। সেই জন্য একটু লম্বা লম্বা পা ফেলে চলছি, কাছে রাত হয়ে যায়। লোকদের যেখানে ক্যাম্প করতে বলেছিলাম তার 2-2.5 মাইল আগেই তাঁবু পেলাম। আমাদের একটা হাতি পিছলে পড়ে চোট খেয়েছে, তাকে নিয়ে আর তারা বেশি দূর এগোতে পারেনি। কাজেই আর কি করা যায়, সন্ধ্যা হয়ে আসছে। এখন ইচ্ছা না থাকলেও সেইখানেই থাকতে হবে। তাঁবুটা একটা ছোট নদীর ধারে, রাস্তা থেকে 20-25 হাত দূর। নদীর উপর একটা বাঁশের সাঁকো আছে। খাওয়া দাওয়া সেরে সকলে শুয়েছি। এপ্রিল মাস, বেজায় গরম বলে তাঁবুর দরজা আর বন্ধ করিনি। 2জন খালাসি, ডম্বর আর শোধন নদীর ধারে বালির উপরে রান্না করে খেয়ে সেখানেই শুয়ে আছে। প্রায় সকলেই ঘুমিয়ে পড়েছে। আমারও একটু একটু তন্দ্রা আসছে। এমন সময় শুনলাম গঙ্গারাম দোভাষীকে বলছে, তো ভাসি ভাই, ওটা কি? ওই যে পলের ওপর দিয়ে আসছে। আমি কান খাড়া করে শুনতে লাগলাম। বাঁশের পোলের ওপর দিয়ে একটা বেশ বড় আর ভারী জানোয়ার আসছে। পোলটা তার ভারে ক্যাঁচ ম্যাচ করছে। সেই বন্দুক আর টোটা ছিল। হাতে নিয়ে চুপি তাঁবু থেকে বেরিয়ে এলাম। পোলটার মাঝামাঝি এক জায়গায় গাছের ফাঁক দিয়ে একটু চাঁদের আলো পড়ছিল। সেই জায়গাটুকুতে জানোয়ারটাকে আসবা মাত্র দেখতে পেলাম। প্রকাণ্ড বাঘ। তখনই আবার সেটা অন্ধকারে ঢাকা পড়ে গেল। তখন আমি বন্দুকের ছিটা ভরে গুম গুম দুটো আওয়াজ করলাম। আর বাঘটা 2 লাফে জঙ্গলের মধ্যে ঢুকে গেল। গুলি মারবার সাহস হলো না, কারণ অন্ধকারে ঠিক জায়গায় না লাগবারই কথা। অনর্থক তাকে জখম করে বিপদ ডেকে আনা কেন? বন্দুকের আওয়াজে সকলেরই ঘুম ভেঙে গেছে। শোধন তো উঠেই এক দৌড়ে তাঁবুর মধ্যে।
ডম্বর কিন্তু কিছুতেই এলো না। হাতির মাহুত ডেকে বলল, ভাগ ডোমরা, ভাগ, শের আয়া। ডম্বরের ভ্রুক্ষেপ নেই। তখন দু তিনজন ছুটে গিয়ে তাকে ঠেলতে লাগলো। সে জেগেই ছিল, ঠেলা খেয়ে চোটের লাল। क्यों दिख करता? शेर आया तो क्या हुआ? खाएगा तो हमको खाएगा। तुम लोगों का क्या है? हम नहीं जाएंगे। সত্যি সত্যি সমস্ত রাত সেই বাড়ির উপর কাটালো। পোলটা তার কাছ থেকে মাত্র 15-16 হাত দূরে ছিল। ডম্বরের সত্যিই খুব সাহস ছিল। একদিন তো চলেছি, সঙ্গে লুসাই বুড়ো আর শ্যামলাল। সন্ধ্যা হয়ে আসছে, তখনও হাতি আর অন্য লোকজনদের দেখা নেই। মেজাজটাও তাই একটু বিগড়ে ছিল। একটা মস্ত সম্বর হরিণকে গুলি করেছিলাম, সেটাও 2-3 বার ডিগবাজি খেয়ে উঠে পালিয়ে গেল। চারিদিকে খালি রক্ত আর রক্ত, বেজায় ঘন বেদবন, তার মধ্যে দৌড়ানো যায় না। হরিণটা প্রাণের দায়ে বেদবন অগ্রাহ্য করে তার কাঁটা সব ছিঁড়ে ফুলে বেরিয়ে গেল। পাকুয়া নদীতে জলের আওয়াজ শুনে বুঝতে পারলাম সে সাঁতরে পার হচ্ছে। আমরা যখন জলের কিনারায় পৌঁছলাম, অন্য পারে হরিণের পিছনটা শুধু এক মুহূর্তের জন্য দেখতে পেলাম। তাও আবার বন্দুক তুলতে না তুলতে জঙ্গলে ঢুকে পড়ল। প্রায় 3টে বাজে, ওইখানেই বসে রইলাম। লুসাই বুড়ো ক্রমাগত বলছিল নদী পার হতে পারলে হরিণটাকে পাওয়া যেত, কিন্তু নদী পার হওয়ার উপায় নেই, অনেক জল। নিরাশ হয়ে ফিরে এসে যেখানে প্রথম হরিণটাকে দেখেছিলাম সেখানে বসে পড়লাম। হাতি টাতি এলে এখানেই তাঁবু ফেলব। 4-5 জন কুলি এসে পৌঁছলো। হাতি আর অন্য লোকরা কত দূরে? দূর। আমাদের তো চক্ষু স্থির। এই যে সন্ধ্যা হয়ে এলো, তখন হাতির গলার ঘন্টা শুনতে পেলাম। অন্ধকার হলো। 3-4 জন খালাসি আমার বিছানা নিয়ে হাজির। আর হাতি? হুজুর, চোখে দেখা যায় না। হাতি আর বেতের মধ্যে শুনতে পারছে না। ডাকলাম হাতির মাহুত বললে, हजर चलने नहीं सकता। নিরুপায় হয়ে যে যেখানে ছিল সেইখানেই শুয়ে রইল। কারো খাওয়া দাওয়া নেই। আগুন জ্বেলে সব রাত কাটালো, অথচ খোরাক কাছেই মজুদ আছে, কিন্তু আসবে কি করে? ভোর না হতেই হাতি আর বাকি লোকজন এসে উপস্থিত হলো। দেখা গেল সবাই এসেছে, খালি ডম্বর নেই। টিন্ডেলকে তাড়া করলাম, হতভাগা, তোর লোক গেল কোথায়? সে বললে, हजर আমার খেয়াল ছিল বুঝি আগে আগে আপনার সঙ্গে চলে এসেছে। বড়ই ভাবনা হলো। তৎক্ষণাৎ 2 জন খালাসি, 2 জন লুসাই কুলি আর টিন্ডেলকে ফিরিয়ে পাঠালাম। বললাম যেন আগের দিনের আড্ডা পর্যন্ত দেখে আসে। আমরা তো মাত্র 3-4 মাইল পথ এসেছি। লোকজন, হাতি কারো খাওয়া হয়নি, সবাই ক্লান্ত। আমরা মাইল 2 চলে তাঁবু ফেলবার জোগাড় করতে লাগলাম। বন পরিষ্কার করে তাঁবু ধরে টানাটানি করছে। এমন সময় টিন্ডেল আর তার সঙ্গে লোকরা ডম্বরকে নিয়ে এসে হাজির। আরে হতভাগা, কোথায় ছিলি? সে বললে সে বড্ড ক্লান্ত হয়ে পড়েছিল, মাথাও ব্যথা করছিল, তাই পথের ধারে বসে একটু দম নিচ্ছিল, কিন্তু ঘুম এসে গেল। যখন ঘুম ভাঙলো তখন একেবারে সন্ধ্যা হয়ে গেছে। কি আর করা, পথ থেকে সরে গিয়ে একটা ঝোপের মধ্যে শুয়েছিল। সকালে উঠে নিজেই চলে আসছিল। পথে টিন্ডেলের সঙ্গে দেখা। সকলে জিজ্ঞেস করলো, এই হতভাঙা, হ্যাঁ করলো না? अरे भाई सो गया बिल्कुल कैसा डर लगेगा। যাক, ওই জঙ্গলে ভীষণ সব জানোয়ার, ভগবান ওকে রক্ষা করেছেন। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন,
কারণ এই রকম গল্প নিয়ে আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।